36 জুলাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত 3 দিনের কর্মসূচির প্রথম দিনে 2 জুলাই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিল, গণসমাবেশ ও অবরোধ কর্মসূচি পালিত হয়। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত 7 কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটি বিশাল মিছিলের আয়োজন করে। এই মিছিলটি রাজধানীর নীলক্ষেত, সায়েন্স ল্যাবরেটরি ও বাটা সিগন্যাল মোড় ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হয়। জুলাই অভ্যুত্থানে আমরা যে আন্দোলনটা শুরু করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের যাত্রাটা ছিল কর্মসংস্থানকে ঘিরে, সরকারি চাকরিকে ঘিরে, এবং এটার মধ্যে দিয়ে আন্দোলনে দেখবেন যে এত স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল। এটা দিয়ে খুব স্পষ্ট ছিল যে শিক্ষার্থীরা আসলে কর্মসংস্থানের বিষয়ে তারা হতাশ, এবং এই হতাশার জায়গা থেকে শিক্ষার্থীরা এই আন্দোলনে তাদের একদম ডাইহার্ড যে পজিশন তারা সেটা কিন্তু শুরুর দিকেই নিয়েছিল। এই আন্দোলনের টার্নিং পয়েন্ট বেশ কয়েকটা আমি বলবো আমার দৃষ্টিতে। যেমন আমরা যখন আন্দোলনটা জুন মাসে শুরু করি, এই জুন মাসের 5ই জুন আন্দোলন শুরু হয়, 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়, 9 জুন হয়, পরবর্তীতে 9 থেকে 30 জুন পর্যন্ত আন্দোলন আমরা আলটিমেটাম দেই, এবং 1 জুলাই থেকে আবার নতুন করে শুরু হয়। এই যে 21 দিনে এক ধরনের টার্নিং পয়েন্ট ছিল, যেই 21 দিনের মধ্যে দিয়ে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চেষ্টা করি এই আন্দোলনটিকে সুসংগঠিত করতে, যাতে জুলাইয়ের প্রথম দিন থেকেই আমরা সারা দেশে সংগঠিতভাবে আন্দোলনটাকে আমরা বড় করতে পারি, এবং একটা ন্যায্য দাবি হিসেবে সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে আমরা সেটা প্রকাশ ঘটাইতে পারি। সেই প্রচেষ্টা ছিল এই সময়টাতে। আপনারা দেখবেন জুলাইয়ের শুরু থেকেই খুবই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তার পিছনে টার্নিং পয়েন্ট আমি বলবো যে 21 দিন, 9 জুন থেকে 30 জুন। শিক্ষার্থীদের আন্দোলনের ঢেউ শুরু থেকে ছড়িয়ে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। এদিন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচির সমর্থনে 20 মিনিটের জন্য ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে। আমরা চাই কোটার সংস্কার। আমরা চাই না যে কোটা বাতিল করে দিক, কোটা যেখানে যেরকম প্রয়োজন তাদের সুবিধা অনুযায়ী, তাদের স্বার্থ অনুযায়ী, তাদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য, তাদের নিরাপত্তাজনিত স্বার্থের জন্য, তাদের ব্যবসায়িক উদ্দেশ্য পূরণের জন্য তারা যে কোনো ভাবে যথেচ্ছভাবে কোটা শব্দটার ব্যবহার করবে, এবং যেখানে খুশি যেভাবে খুশি সেইভাবেই। মেধা মূল্যায়ন তো এই দেশে হচ্ছেই না। আবার আন্দোলনের মাঝে নামতে চাই না, আমরা পড়াশোনার টেবিলে থাকতে চাই, আমরা গবেষণাগারে থাকতে চাই। সে জায়গা থেকে বলবো, আজকে আমাদেরকে প্রশাসন এর পক্ষ থেকে সম্পূর্ণ ডিরেক্টলি উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারা আমাদেরকে বাধা প্রদান করেছে, এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে সেই বাধা উঠবে রাজপথে অবস্থান নিয়েছে। আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। আমরা চাচ্ছি খুবই স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনটি একটা ডেমোক্রেটিক চরিত্র রেখেই তৈরি হোক, যেহেতু এটা একটা ডেমোক্রেটিক দাবি এবং সারা দেশের জনগণের দাবি। প্রথম দিন হচ্ছে আমি আন্দোলনে যাই নাই, তো বোঝার চেষ্টা করছি যে আন্দোলনটা হচ্ছে কতটা যৌক্তিক, বা মানে এটার পেছনে হিস্ট্রি কি, 18 যে আপনার ওই যেটা ছিল মানে আন্দোলনটা, ওইটা নিয়ে একটু স্টাডি করলাম। অ্যান্ড দেন আমার মনে হলো যে এটা একটা যুক্তিসঙ্গত আন্দোলন এবং আমার সেখানে জয়েন করা উচিত। সো সেই সাপেক্ষেই হচ্ছে আমার জুলাইয়ের 2nd ডে থেকে আন্দোলনে আমি জয়েন করি। ওখান থেকে হচ্ছে প্রতিদিন তখন আমাদের এরকম একটা অ্যাক্টিভিটিস হয়ে গেছিলো যে আমরা সেই হচ্ছে যে আমাদের মাঝে মাঝে সকালে থাকতো, কিংবা হচ্ছে দুপুরের দিক থেকে থাকতো, দুপুর থেকে আমরা রাতে 8টা-9টা পর্যন্ত স্টে করতাম, কিংবা হচ্ছে সকালে গেলে সকাল 10টার পর থেকে সারাদিন আপনি শাহবাগ ব্লকেট করা, তারপর হচ্ছে মানে ওইদিকে পুলিশের ব্যারিকেড ভাঙা। তো এই অ্যাক্টিভিটিসগুলোতে হচ্ছে আমরা মানে রেগুলার হচ্ছে এটা একটা ছিল যে আপনার কপালে হচ্ছে আমরা পতাকা বাঁধতাম, বা সাথে করে একটা বড় পতাকা সাথে নিয়ে যেতাম। দ্যাট মিনস আওয়ার সিম্বল যে আমরা আন্দোলনে যাচ্ছি, মানে এরকম একটা বিপ্লবী ভাব নিয়ে হচ্ছে আমরা সবাই। এবং হচ্ছে যে আমাদের হলের সময় তো একটা সমন্বয়ক একটা জিনিস ছিল যে মানে যারা হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে যে আমরা যারা যাবো যে সবাই মিলে একসাথে যাবো। হাত ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস, দেশের বুকে সুন্দর আর করতে হবে।
গত 1.5 দশকে শেখ হাসিনা প্রথাগত স্বৈরাচারদের তুলনায় ভিন্ন এক ফ্যাসিজম কায়েম করেছিল, যেখানে নির্বাচন ব্যবস্থা চালু ছিল কিন্তু ভোটাধিকার ছিল না। মুক্তিযুদ্ধের চেতনার ব্যবহার ছিল, কিন্তু চেতনার 3 মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের প্রয়োগ ছিল না। উন্নয়নের মিথ্যা বয়ান তৈরি করে লুটপাটের ভাগাভাগি তন্ত্র কায়েম করেছিল। রাজনীতিবিদ, মন্ত্রী, এমপি, ব্যবসায়ী ও সুবিধাভোগী অনুগত পুলিশ, আমলা, মিলিটারি, গোয়েন্দা এবং সাংবাদিক ও বুদ্ধিজীবী শ্রেণী সবাই মিলে রেমিটেন্স যোদ্ধাদের রক্ত পানি করা ডলার এবং সাধারণের করের টাকাই শুধু ডাকাতি করেনি, উল্টো বিদেশি ঋণের বোঝাও চাপিয়ে দিয়েছে। গত 15 বছরে স্বৈরাচারী শেখ হাসিনার সময় আমাদের মনে হয়েছে যে এই দেশের স্বাধীনতা সার্বভৌমতার প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছে, এবং এটি নিয়ে একটা ভীতি আমাদের মধ্যে তৈরি হয়েছিল যে আরও কিছুদিন চললে হয়তোবা এই দেশ স্বাধীন হিসাবে টিকে থাকাটা প্রশ্নের সম্মুখীন হতো। বাংলাদেশ একটা প্রতিষ্ঠিত সমৃদ্ধশালী দেশ হওয়ার জন্য যেই বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল। যেমন আমরা বলি একটা রাষ্ট্র তখনই ফেল করে যখন তার ইনস্টিটিউশনগুলো নষ্ট হয়ে যায়। আমরা দেখেছি গত 15 বছর ধরে শেখ হাসিনার সময় একে একে আমাদের সেই প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলা হচ্ছিল, যার জন্য আমাদের মনে হয়েছে যে বাংলাদেশ ভবিষ্যতে একটা ব্যর্থ রাষ্ট্রতে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হচ্ছিল এবং আমাদের সেখান থেকে বেরিয়ে আসা দরকার ছিল। এসব কারণে মানুষের মনে জন্ম নেয় তীব্র ক্ষোভের পাহাড়। ক্ষমতা হারানোর ভয়ে সরকারের আচরণ হয়ে উঠে বেপরোয়া। তাই কোনো গণ আন্দোলন যাকে গড়ে উঠতে না পারে সেজন্য তৈরি করা হয় ভীতির এক পরিবেশ। 2018 সালে তো একটা রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে, কোটা আন্দোলনের মধ্য দিয়ে আসলে এই যে একটা পরিপত্র জারি করেছিলাম যার মধ্যে দিয়ে কোটা বাতিল হয়েছিল। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি, আমাদের কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে খুব বেশি মাত্রা হলো রাজপথের অ্যাচিভমেন্ট নেই, বিশেষ করে শিক্ষার্থীদেরকে। কোটা আন্দোলন ছিল বলা যায় যে একমাত্র সফল আন্দোলন। আমরা নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে আসলে দেখতে পেয়েছি সেটা আসলে পুরোপুরিভাবে সফল করতে পারেনি। কোটা আন্দোলন ছিল একমাত্র সেই সফল আন্দোলন যা আসলে রক্তের বিনিময় হলেও আমরা কিছু একটা অ্যাচিভমেন্ট করতে পারছি। এটা কালেকটিভ বাংলাদেশের শিক্ষার্থীদের, বাংলাদেশের জনগণের একটা হলো গিয়ে অ্যাচিভমেন্ট ছিল স্বৈরাচারী শেখ হাসিনার আমলে। কিন্তু সেটাকে যখন কেড়ে নেওয়া হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আমি তো ওই সময় বিভিন্ন গ্রুপগুলোকে চেক করতেছিলাম, আমরা দেখতেছিলাম কি পরিমাণ ক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা কালচার তৈরি করা হয়েছিল, গেস্ট রুম গণরুম কালচার। ছাত্রলীগ না করলে, ছাত্রলীগের পদ যদি না নেওয়া হয়, আপনার বিসিএস এর ভাইবা আটকে দেওয়া হবে, আপনাকে হলে থাকতে দেওয়া হবে না। কালেকটিভলি এই যে চাকরির একটা ভয় যে আপনি ছাত্রলীগ না করলে, স্বৈরাচারী শেখ হাসিনার পদলেহন না করলে, আপনি যদি কোনোভাবে এই আওয়ামী স্বৈরাচারী স্টাবলিশমেন্টের বিরুদ্ধে যান তাহলে আপনাকে সরকারি চাকরি দেওয়া হবে না। এই একটা জুজুর ভয় দিয়েই আসলে পুরো স্টাবলিশমেন্টটাকে স্বৈরাচারী শেখ হাসিনা টিকিয়ে রেখেছিল। যখন এই স্ট্রাকচারটা ভেঙে যায়, ছেলেমেয়েরা দেখছিল যে তারা যেই অ্যাচিভমেন্টটা করেছিল তারা একটুকু আশা রেখেছিল যে অ্যাটলিস্ট আমার তো যখন চাকরি নিতে যাই তখন একটু ফেয়ার কম্পিটিশন করতে পারবো, কিন্তু যেহেতু কোটাটা নেই, সেই কোটা যখন ফেরত আসছিল তখন শিক্ষার্থীরা আসলে বিট্রেড ফিল করতেছিল যে এত কষ্ট করেছি, এই গেস্ট রুম গণরুমে মার খেয়েছি, দিনের পর দিন কষ্ট করার পরও ছাত্রলীগের এই টর্চার সহ্য করার পরও যেই চাকরির আশে আমরা হলে টিকেছিলাম, যে চাকরির আশে এতদিন ধরে আমরা সেন্ট্রাল লাইব্রেরিতে বসে বসে পড়াশোনা করেছি, সেই চাকরির ভিতরে ফেয়ারনেসটাকে নষ্ট করা হচ্ছে, সেইখানের ভিতরে আসলে সমতার জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে। শিক্ষার্থীদের এই ক্ষোভটা আমরা তাদের চেহারায় দেখতে পাই, এবং আমরা যারা হলো এই দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদ বিরোধী অ্যাক্টিভিজম করছিলাম, আমরা আসলে শিক্ষার্থীদের মাঝের এই ক্ষোভটাকে আমরা দেখতে পেয়ে এইটাকে আসলে আমাদের মনে হয়েছিল এটাকে একটু দলীয়হীন, মানে দলীয় ব্যানারের বাইরে গিয়ে এটাকে আসলে নেতৃত্ব দিতে হবে, যেহেতু সাধারণ শিক্ষার্থীদের একটা মুভমেন্ট। তাই আমরা সেটাকে হলো গিয়ে দলীয় ব্যানারের বাইরে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে যখন আসলে ডাক দিয়েছিলাম সেন্ট্রাল লাইব্রেরিতে, আসলে আমরা কনফিউজ ছিলাম, যেহেতু আমরা দীর্ঘদিন দেখেছি শিক্ষার্থীদের রাজপথে নামার আসলে অভ্যাসটা চলে গিয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যেভাবে হলো গিয়ে আব্রাহার বাহিনীকে ধ্বংস করতে আবাবিল পাখি একের পর এক ঝাঁকে ঝাঁকে উড়ে আসছিল, সেইভাবে সেন্ট্রাল লাইব্রেরি থেকে দেখতে পেয়েছিলাম যে শয়ে শয়ে শিক্ষার্থী আসলে নেমে সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হয়। তারা স্বৈরাচারী শেখ হাসিনা কোটা প্রথার বিরুদ্ধে হলো গিয়ে মিছিল স্লোগান তুলছিল। আমরা তখন একটু শিক্ষার্থীদের মাঝে যে রাগ ক্ষোভ তাদের চোখে দেখা যাচ্ছিল, আমরা বুঝতে পারি যে স্বৈরাচারী শেখ হাসিনার দিনটা আসলে বেশি দিন নেই। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নতুন নতুন কালাকানুন তৈরি করা হয় যাতে ডিজিটাল মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম কোথাও কোনো বিরোধিতা দানা বাঁধতে না পারে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেও এসব অপকৌশলের প্রয়োগ দেখা যায়। কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতা বিশ্লেষণ করলে দেশের সার্বিক প্রেক্ষাপটের সাথে মিল পাওয়া যায়। 2018 সালে প্রথম কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া তরুণ ছাত্রদের একাংশের নেতৃত্বে 2023 সালের অক্টোবরে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে, যার নিউক্লিয়াস ছিল আক্তার হোসেন, মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 2019 সালের ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা ব্যাপকভাবে সমর্থন দিয়েছে। তখনকার একটু যদি কথা বলি, যে আমরা চিন্তা করতাম যে আমরা তো কোনো প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন না, কোনো দল না। বাংলাদেশে ছাত্রলীগ, তখনকার ছাত্র দল বা অন্যান্য যে ছাত্র সংগঠন আছে তারা বড় বড় ছাত্র সংগঠন। আমরা আসলে ডাকসু নির্বাচনে গেলে আসলে কিভাবে কি করব, কিছু করতে পারবো কিনা। আমাদের কিন্তু স্টুডেন্টরা আমাদেরকে মেসেজ দিচ্ছে, ফোন দিচ্ছে, কল দিচ্ছে যে ভাই আপনাদেরকে দরকার, আপনারা নির্বাচনে আসেন, আমরা আপনাদেরকে ভোট দিতে আসবো, আপনারা আসেন, সাহস করে আসেন। তখন আমরা বুঝলাম যে ছাত্রদের আসলে নির্ভর করার মতো নেতা প্রয়োজন, লিডার প্রয়োজন। তো ওই যে প্রতিবাদের জায়গাটা, ভিত্তিটা শক্তিশালী হওয়া, তরুণদের ভিতরে প্রতিবাদী চেতনা এবং অধিকারের যে সচেতনতা, এই যে শুরু হওয়া, এবং ধারাবাহিকভাবে আপনারা দেখবেন যে সেই সময় থেকে শুরু করে 24 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে যেখানেই যেই অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, গেস্টরুম, গণধর্মের নির্যাতন, যৌন হয়রানি, সেই আবরার ফাহাদ হত্যাকাণ্ড থেকে শুরু করে অনেকেই এরকম অত্যাচারের শিকার হয়েছে, কিন্তু আমরা কিন্তু ক্যাম্পাসে চলে যাই নাই। এই ছাত্র শক্তির নেতৃত্বে 2024-এর কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার নিউক্লিয়াস ছিলেন মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নাহিদ ইসলাম ও আক্তার হোসেন 2019 সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, যথাক্রমে সাহিত্য সম্পাদক ও সমাজসেবা পদে। তাদের মধ্যে আক্তার হোসেন নির্বাচিত হয়েছিলেন। ছাত্রদের এই অংশটি মাহফুজ আলমের সঙ্গে পাঠচক্র প্রকাশনার মতো বুদ্ধিবৃত্তিক চর্চায় জড়িত ছিল, যা তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হতে সাহায্য করেছে। শিক্ষার্থীরা চেয়েছিল কোটা সংস্কার, হ্যাঁ, এবং সকল গ্রেডেই। কিন্তু সরকারের জায়গা থেকে সরকার কেন মনে করলো যে আসলে কোটা সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া যাক, এবং সম্পূর্ণভাবে যদি কোটা বাতিল করে দেওয়া হয় এটা সংবিধান পরিপন্থী হওয়ারও একটা সম্ভাবনা থাকে, যেহেতু সংবিধানে অনগ্রসর জনগোষ্ঠীর কথাটা বলা আছে। তো সেই জায়গা থেকে এই ধরনের লুপহোলসগুলা যে রাখা হলো, সেটা কি কোটাকে আবার ফিরিয়ে আনার জন্যই কিনা, সেই সন্দেহ কিন্তু এখন সবার মনে আসতেছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এবার যেহেতু কোটা ইস্যুটা আবার সামনে এসেছে, তো এবার এমন একটা সমাধানের দিকে আমাদের যাওয়া উচিত, যেটা নিয়ে যাতে কোটা ইস্যু নিয়ে আর কখনোই আসলে যাতে বাংলাদেশে এই ধরনের সংকট তৈরি না। এভাবেই ছাত্রদের নতুন নেতৃত্ব কোটা সংস্কার আন্দোলনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেগবান করে বাংলাদেশের আপামর জনতার কাঙ্ক্ষিত মুক্তির দূত হয়ে উঠেছিল।